মনে করো তোমার একটি প্রতিষ্ঠান রয়েছে, হয়তোবা সেটি একটি বিক্রয়কারী প্রতিষ্ঠান অথবা সেটি একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। এখন মনে করো তোমার প্রতিষ্ঠানটি হচ্ছে একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কখন তোমার যাবতীয় আয়গুলোকে তোমার হিসাব বইতে অন্তর্ভুক্ত করো বা তুমি লিপিবদ্ধ করো, তবে এখানে তোমার উত্তরটি কি আসবে? হয়তোবা তুমি এখানে দুই ধরনের উত্তর দিতে পারো। প্রথম হচ্ছে এমন যে তুমি তোমার গ্রাহককে সম্পূর্ণ সেবাটি প্রদান করার পরে, অর্থাৎ তুমি তোমার গ্রাহককে সম্পূর্ণ সেবাটি প্রদান করার পরে, অর্থাৎ তুমি যে সেবাটি প্রদান করবা সেটি সম্পূর্ণ করার পরে তারপরে তুমি তোমার আয়টিকে বা তার কাছ থেকে প্রাপ্ত অর্থটিকে আয়রূপে চিহ্নিত করো তোমার হিসাব বইতে। অথবা এমনও হতে পারে যে তুমি তুমি সেবা দান করার কিছু সময় অন্তর অন্তর আয়গুলোকে হিসাবভুক্ত করতে পারো। মনে করো তোমার সেবাটি তুমি দান করবা 3 বছর মেয়াদি, তো এইখানে তুমি প্রথম বছর পর কিছু টাকাকে আয়রূপে চিহ্নিত করতে পারো বা তুমি হিসাবভুক্ত করতে পারো। তো বন্ধুরা, এই হচ্ছে সেবাদানকারী প্রতিষ্ঠানে আয়কে হিসাবভুক্ত করার একটি নিয়ম। এবার ধরো তোমার একটি বিক্রয়কারী প্রতিষ্ঠান রয়েছে, তুমি কিন্তু এক্ষেত্রেও দুইভাবে তোমার আয়কে তোমার হিসাব বইতে অন্তর্ভুক্ত করতে পারো বা লিপিবদ্ধ করতে পারো। যেমন প্রথম হচ্ছে এমন যে তুমি যখন বিক্রয়টি করলা, তুমি যখন পণ্যটি বিক্রয় করলা, তুমি সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে তোমার বিক্রয়টিকে আয়রূপে অন্তর্ভুক্ত করলা। অথবা তুমি যখন অর্থ পেলা, অর্থাৎ তুমি বিক্রয় করার পর যখন অর্থ সংগ্রহ করলা সেই বিক্রিত পণ্য অর্থ, তখন তুমি আয়রূপে চিহ্নিত করতে পারো। এখন দেখো বন্ধুরা, এই যে আয়কে চিহ্নিত করার বিভিন্ন নিয়ম, এখন প্রশ্ন হচ্ছে এটা যে তুমি কোন রূপে বা তুমি কোন নিয়মে একটি প্রতিষ্ঠান বা তুমি তোমার প্রতিষ্ঠানে যাবতীয় আয়কে তোমার হিসাব বইতে চিহ্নিত করবা। তো বন্ধুরা, যে নিয়ম বা যে নীতি অনুসরণ করে একটি প্রতিষ্ঠান, হতে পারে সেটি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা হতে পারে সেটি একটি বিক্রয়কারী প্রতিষ্ঠান, তো সেই প্রতিষ্ঠান তার যাবতীয় আয়কে হিসাব বইতে অন্তর্ভুক্ত করে বা লিপিবদ্ধ করে, সেই নীতিকে বলা হয় প্রিন্সিপালস অফ রেভিনিউ রিকগনিশন অথবা আয় শনাক্তকরণের নীতি। তো বন্ধুরা, এই যে আয় শনাক্তকরণ নীতির বাস্তবিক কার্যকারিতা, উপযোগিতা, উপকারিতা, বৈশিষ্ট্য এবং কোন ক্ষেত্রে তুমি কোন সূত্রটি প্রয়োগ করবা এবং কোন ক্ষেত্রে তুমি কোন নীতিটি ফলো করবা, এই সকল বিষয় সম্পর্কে বাস্তবিক জ্ঞান দেওয়ার জন্য অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 অর্থাৎ উচ্চতর হিসাব বিজ্ঞান পার্ট 1 এ একটি অধ্যায় সাজানো হয়েছে, যে অধ্যায়টি হচ্ছে অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 এর চ্যাপ্টার 3 এবং উক্ত অধ্যায়ের নাম হচ্ছে রেভিনিউ রিকগনিশন বা আয় শনাক্তকরণ। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এই রেভিনিউ রিকগনিশনের যাবতীয় বিষয় নিয়ে। তো চলো বন্ধুরা, আজকে ক্লাসটি দেখো বন্ধুরা, প্রথমে আমরা দেখব যে যেসব প্রতিষ্ঠান মূলত চুক্তির ভিত্তিতে কাজ করে, আর এই চুক্তিটি হয় মূলত দীর্ঘমেয়াদী চুক্তি, অর্থাৎ লং টার্ম একটি চুক্তি নেয়। যেমন ধরো অনেক প্রতিষ্ঠান আছে যারা বিভিন্ন স্থাপনার কাজের জন্য চুক্তি নেয়, যেমন হতে পারে বিল্ডিং, ভবন, রাস্তার কাজ, বড় বড় নির্মাণ কাজ, এসবের জন্য চুক্তি নেয়। তো এরা কিভাবে তাদের আয়গুলোকে চিহ্নিত করে ওদের হিসাব বইতে? তো দেখো বন্ধুরা, এখানে দুইটি উপায় আছে, যেটা আমি বলেছিলাম প্রথমে। একটি হচ্ছে পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড, অর্থাৎ সম্পাদনের শতকরা হার পদ্ধতি। অর্থাৎ ধরো, যেহেতু এটা বললাম যে এটা একটি লং টার্ম প্রসেস, তো মনে করো একটি প্রতিষ্ঠান বড় একটি স্থাপনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। তো তারা কাজটি শুরু করছে 2010 সালে এবং কাজটি করতে তাদের 3 বছর লাগবে, অর্থাৎ 2012 সাল পর্যন্ত। এখন যদি তারা ওই প্রতিষ্ঠানটি এই পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডটি প্রয়োগ করে, তাহলে কি হবে যে প্রতি বছরে তারা যতটুকু কাজ সম্পাদন করেছে সেই কাজের উপরে যতটুকু আয় হয় সেই টাকাটিকে তারা আয় হিসাবে ওদের হিসাব বইতে
অন্তর্ভুক্ত করবে। যেমন ধরো প্রথমে যখন 10 সাল হবে কমপ্লিট, তখন তারা দেখবে যে মোট কাজের কত অংশ এই 10 সালে সম্পাদিত হয়েছে বা করা হয়েছে বা কমপ্লিট করা হয়েছে। তো সেই অংশটুকুর আয় তারা তাদের বইতে অন্তর্ভুক্ত করবে। এরপরে তারা যখন দেখবে যে 11 সালের যতটুকু কাজ করা হয়েছে সেই কাজের উপরে তাদের আয়টাকে নির্ধারণ করবে। তো এইভাবে মূলত এই পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড কাজ করে। আরেকটি হচ্ছে মেথড কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড, অর্থাৎ সম্পাদিত চুক্তি পদ্ধতি। এই ক্ষেত্রে একটি প্রতিষ্ঠান তার সম্পূর্ণ কার্যক্রম শেষ না করার পূর্বে আয় নির্ধারণ করে না। অর্থাৎ দেখো, যদি প্রতিষ্ঠানটি কাজ শুরু করে 2010 সালের চুক্তিতে আবদ্ধ হয়, তাহলে 2012 সালের যত সময় পর্যন্ত তাদের সম্পূর্ণ কাজটি সম্পন্ন না হবে, তত সময় পর্যন্ত তারা কোনো প্রকার আয়কে হিসাব বইতে অন্তর্ভুক্ত করবে না। তো এটা হচ্ছে কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড, অর্থাৎ যখন একটি প্রতিষ্ঠান তার গ্রাহককে সম্পূর্ণ সেবাটি প্রদান করে, সম্পূর্ণ সেবাটি প্রদান করার পরেই তারা আয়টাকে বইতে হিসাববদ্ধ করে। এর পূর্বে তারা আয়কে হিসাববদ্ধ করে না বা আয়কে তারা চিহ্নিত করে না। কিন্তু এই যে পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড, এই ক্ষেত্রে কিন্তু প্রতি বছরই বা নির্দিষ্ট সময় পর পরই তারা আয়কে চিহ্নিত করে রাখে। অর্থাৎ মোট কাজের যতটুকু অংশ করা হয়েছে সেই অংশের জন্য কতটুকু আয় হয় তার একটি পার্সেন্টেজ বের করে, তারপরে তারা আয়টাকে চিহ্নিত করে। তো দেখো বন্ধুরা, এখান থেকে প্রায়শই এই দুটো মেথডই অঙ্ক আসে। তো যদি প্রশ্নপত্র সরাসরি উল্লেখ করে দেয় যে পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড, তখন তোমাকে পার্সেন্টেজটি বের করতে হবে। অর্থাৎ তোমাকে প্রতি বছরে একটি পার্সেন্টেজ বের করতে হবে এবং তোমাকে সেই পার্সেন্টেজ অনুসারে আয়কে চিহ্নিত করে ওদের হিসাব বইতে অন্তর্ভুক্ত করতে হবে। তো এই ক্ষেত্রে পার্সেন্টেজ বের করার সূত্র হচ্ছে, আমি এখানে লিখলাম পার্সেন্টেজ অফ কমপ্লিটেড টু ডেট, অর্থাৎ ওই তারিখে, অর্থাৎ যে সালে আমি বের করব মোট লাভটি, সেই সালে কতটুকু কাজ করা হয়েছে। তো এখানে আমার সূত্র হবে কস্ট ইনকারেড টু ডেট, অর্থাৎ ওই পর্যন্ত যথার্থ কাজের পরিমাণ। মনে করো আমি বের করব 10 সালের মোট কতটুকু বা কত পার্সেন্ট কাজ হয়েছে। সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে এই 2010 সালে মোট কতটুকু কাজ করা হয়েছে 10 সালে অনলি। এর নাম হচ্ছে কস্ট ইনকারেড টু ডেট। এরপরে আমি ভাগ দেবো এটাকে এস্টিমেটেড টোটাল কস্ট, অর্থাৎ 10 সালে কাজ করার পরে তার আর কতটা কাজ বা কত টাকার কাজ তার লাগতে পারে। মনে করো এই 10 সালে তার এই প্রতিষ্ঠানে কাজ করেছে 1 লক্ষ টাকার। তো এটা হচ্ছে কস্ট ইনকারেড টু ডেট। এবারে তারা মনে করলো 10 সালের শেষে যখন তারা বের করে পার্সেন্টেজটা, যে আমাদের আরো 2 বছরে আগামীতে আরো 2 লক্ষ টাকার কাজ হতে পারে বা 2 লক্ষ টাকা লাগতে পারে কাজটি সম্পূর্ণ করার জন্য। তো এই ক্ষেত্রে দেখো বন্ধুরা, মোট চলে আসলো 3 লক্ষ টাকা। এই যে মোট টাকাটি, এর নাম হচ্ছে এস্টিমেটেড টোটাল কস্ট। আর এই যে 1 লক্ষ টাকাটি যেটিতে সম্পূর্ণ হয়ে গেছে এই বছরই কাজটি, তার নাম হচ্ছে কস্ট ইনকার্ড টু ডেট। সাথে গুণ দেবো 100, তাহলে একটি চলে আসবে পার্সেন্টেজ। সেটা হচ্ছে আমার আয় চিহ্নিত করার বা গ্রোস প্রফিট বা মোট লাভ নির্ণয়ের একটি পার্সেন্টেজ। এরপরে দেখো বন্ধুরা, এরপরে তোমাকে দেখতে হবে যে তোমার মোট লাভ কত টাকা আসলো। তো সূত্র হচ্ছে রেভিনিউ বা গ্রোস প্রফিট। তুমি এখানে লিখতে পারো গ্রোস প্রফিট, তুমি যা লেখো রেভিনিউ বা গ্রোস প্রফিট রিকগনাইজড টু ডেট। তো সূত্র হচ্ছে গ্রোস প্রফিট, অর্থাৎ তোমায় দেখতে হবে যে এই 10 সালে, অর্থাৎ তুমি যে সালে লাভটি বের করবে সেই সালে মোট লাভ কত আছে বা মোট আয় কত হয়েছে। তুমি সেই টাকার উপরে তুমি গুণ দিবে এইখানকার যে পার্সেন্টেজ বের করবে সেই পার্সেন্টেজের হারটি, তাহলে তুমি পেয়ে যাওয়া ওই বছরের বাস্তবিক আয়ের পরিমাণ বা ওই বছরে বাস্তবে কত টাকা আয় হয়েছে। ধরো 10 সালে মোট প্রফিট হয়েছে 6 লক্ষ টাকা, সাপোজ ধরলাম। তো যখন আমি দেখব যে 6 লক্ষ টাকার মধ্যে আমি কতটুকু টাকা এই 10 সালের জন্য
আয় হিসেবে চিহ্নিত করব, তখন আমি যে কাজটা করব সেটি হচ্ছে এই 6 লক্ষ টাকার গুণ করব এই 1 নং যে বের করো পার্সেন্টেজটা, সেই পার্সেন্টেজটা। তারপরে আমি যে টাকাটি পাবো সেটি হচ্ছে আমার ওই 10 সালের অরিজিনাল রেভিনিউ, যেটি আমি 10 সালে হিসাব বইতে হিসাবভুক্ত করব আয় নামে। এখন দেখো বন্ধুরা, এরপরে আরেকটি বিষয় এখানে আছে, সেটি হচ্ছে যেহেতু এটি একটি লং টার্ম প্রসেস, তো সেহেতু এইখানে কিন্তু একটি বছরের ব্যয়ের মধ্যে আরেকটি বছরের ব্যয় অন্তর্ভুক্ত থাকে। আবার ঠিক তেমনই একটি বছরের আয়ের মধ্যে আরেকটি বছরের আয় অন্তর্ভুক্ত থাকে। যেমন ধরো এখানে বলা হলো যে 10 সালে আমার খরচ হয়েছে 1 লক্ষ টাকা। এখন দেখো বন্ধুরা, ধরো 10 সালে পরে আসলো 2011 সাল। তো এই সালে আমি ভেবেছিলাম যে আমার খরচ হবে 2 লক্ষ টাকা, কিন্তু বাস্তবে খরচ হলো মনে করো 3 লক্ষ টাকা। তো বন্ধুরা, এই যে 3 লক্ষ টাকা খরচ হলো, এই টাকার মধ্যে কিন্তু অবশ্যই এই 10 সালের 1 লক্ষ টাকার ব্যয়টি অন্তর্ভুক্ত আছে, কারণ এটি একটি লং টার্ম প্রসেস যেখানে একটি বছরের টাকার মধ্যে আরেকটি বছরের টাকা অন্তর্ভুক্ত থাকে। তো এই জন্য যখন তুমি এই 10 সালের আয়টি বের করবা, তখন তোমার এখানে যে টাকাটি আসবে, তুমি সেই টাকা থেকে বাদ দিবে তার আগের বছরের আয়টি। যদি আগের বছর থাকে, যেমন দেখো এখানে কিন্তু 10 সালে কাজ শুরু হয়েছে, তো যদি আমি 10 সালের আয়টি বের করি, তবে কিন্তু এই টাকাটি হবে আমার আয়, এখানে বাদ দেওয়ার দরকার নেই, কারণ 10 সালে আমার কাজটি শুরু হয়েছে, 10 সালে আয় কোনো বছর নেই এই কাজের জন্য। কিন্তু যদি আমি বের করতাম 2011 সালের আয়টি, তখন কিন্তু আমি এইখানে যে আয়টি বের করব, পার্সেন্টেজটি গুণ করার পরে সেই আয় থেকে আমি বাদ দিব তার আগের বছর বা বিগত বছর অর্থাৎ 10 সালের আইটিকে, তাহলে আমি পেয়ে যাব 11 সালের আইটি। তোমাদের এই হচ্ছে আমার আয় বের করার নিয়ম। এরপরে প্রশ্ন মতে বলা হবে জাবেদা করতে, অর্থাৎ তুমি তো আইটি বের করলা, এরপরে তুমি সেটাকে কিভাবে তোমার হিসাব বইতে উপস্থাপন করবা। তো প্রথমে আমি দেখব ব্যয়ের জাবেদা, অর্থাৎ কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট। অর্থাৎ দেখো বন্ধুরা, এখানে কিন্তু ব্যয়টি এখনো শেষ হয়নি, ব্যয়টি এখনো আছে প্রক্রিয়াধীন, তাই লিখলাম কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট, কারণ ব্যয় হয় ডেবিট। অর্থাৎ ওই বছরে যত টাকা ব্যয় হয়েছে সেই টাকা এখানে অন্তর্ভুক্ত হবে। এই যে কাজটি করতেছে কোম্পানিটি, তো সেক্ষেত্রে কিন্তু তার অবশ্যই যখন একটি কোম্পানি যাবতীয় ব্রিজ বা কোনো স্থাপনা তৈরি করে, তখন কিন্তু তার ম্যাটেরিয়াল লাগে, কাঁচামাল লাগে, তারপরে নগদ টাকা যায়, আবার কিছু পাওনাদারও যায়, যেমন কোনো বকেয়া থাকতে পারে বেতন, বা কোনো কোনো কর্মী থাকতে পারে বেতন। তো এই জন্য এইখানে ক্রেডিট হবে ম্যাটেরিয়ালস, ক্যাশ, পেয়েবল, ইটিসি ক্রেডিট। এটা হচ্ছে কষ্টের জাবেদা। দেখো বন্ধু, এটা গেল ব্যয়ের জাবেদা। এরপর তোমায় করতে হবে যে ওই বছরে সে কত টাকার বিল করেছে, অর্থাৎ এই প্রতিষ্ঠানটি যার স্থাপনাটি তৈরি করতেছে তার কাছে সে কত টাকার বিল করেছে, ওই যে বিলটি করলো সে বিলে একটি জাবেদা করতে হবে, সেটি হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। কারণ দেখো বন্ধুরা, এখন পর্যন্ত কিন্তু সে টাকাটি পায়নি, কারণ সে কেবল টাকাটিকে উপস্থাপন করেছে ওই স্থাপনার মালিকের নিকট, বা যে তার ছিল ক্রেতা তার নিকট। তো যখন সে এটি উপস্থাপন করেছে, তখন কিন্তু ওই ক্রেতা হয়েছে তার জন্য একটি সম্পদ, যার নাম অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। কারণ টাকাটি সে এখন পর্যন্ত পায়নি, টাকাটি সে আগামীতে পাবে, সে জাস্ট বিলটাকে উপস্থাপন করছে যে আমার এত টাকার বিল এই বছরে হয়েছে। এরপরে হবে ক্রেডিট, বিলিংস অন কনস্ট্রাকশন প্রসেস ক্রেডিট। এরপরে দেখো বন্ধুরা, এরপরে ওই ক্রেতার নিকট থেকে সে যে পরিমাণ টাকা বিলের জন্য পাবে, অর্থাৎ সেইখানে যে বিল করলো সেই বিলের থেকে সে যে টাকা পাবে তার জন্য একটি জাবেদা করতে হবে। তো এখানে হবে ক্যাশ ডেবিট, টাকাটি সে পেলো, আর টাকাটি পেলো কার কাছ থেকে, যার নিকট সে বিল করেছিল, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল বা ওই ক্রেতা। তো সে এখন কমে গেল, তো এই জন্য হবে ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল। তো বন্ধু, এটা হচ্ছে হচ্ছে আমার প্রথম হচ্ছে। এখন দেখো, এরপর আমি দেখব মোট লাভের জাবেদা। তো এই ক্ষেত্রে প্রথম হবে কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট, এই টাকাটি প্রথম। এরপরে আসবে কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট, এটা হচ্ছে গ্রোস প্রফিট, অর্থাৎ মোট লাভের জাবেদাটি, এই টাকাটি মোট লাভ। এরপরে তুমি এই টাকা দুটি যোগ করবে, যোগ করার পরে যে অ্যামাউন্টটা আসবে তুমি সেটি লিখবে রেভিনিউ ফ্রম লং টার্ম ক্রেডিট, অর্থাৎ দীর্ঘমেয়াদী একটি আয়। তো দেখো বন্ধুরা, এরপরে
এই হচ্ছে জাবেদা। এই 4টি কিন্তু প্রতি বছরই হবে। ধরো একটি প্রতিষ্ঠানে 4 বছরের জন্য একটি কন্ট্রাক্ট নিল, সেক্ষেত্রে সে হয়তোবা তোমাকে 1 বছরের জাবেদা করতে বলা হতে পারে, হয়তোবা করতে বলা হতে পারে 10 সালের বা 11 সালের বা 12 সালের। তো তোমাকে যে সালে করতে বলা হবে তুমি সেই সালে জাবেদাটি করবা। কিন্তু এইখানে আরেকটি বিষয় আছে, যদি তোমাকে শেষ বছরে জাবেদা করতে বলা হয়, অর্থাৎ যদি তোমাকে বলা হয় যে এইখানে ধরো আমি বলেছিলাম এই কন্ট্রাক্টটি নেওয়া হয়েছে 3 বছরের জন্য, অর্থাৎ 2010 সাল, 11 সাল, 12 সাল। এখন এই 12 সাল কিন্তু শেষ বছর, অর্থাৎ 12 সালে কিন্তু এই কন্ট্রাক্টের মেয়াদ শেষ হয়ে যাবে, 12 সালে কিন্তু কাজটি শেষ হবে। তো যদি আমাকে 10 সালে জাবেদা করতে বলা হয় বা করতে বলা হয় 11 সালে জাবেদা, তখন আমি করবো অনলি এই 4টি জাবেদা। প্রথমটি হচ্ছে কস্টের জাবেদা, তারপর হচ্ছে বিলিং এর জাবেদা, তারপর হচ্ছে ক্যাশের জাবেদা, নগদ টাকা পাবো, তারপর হচ্ছে লাভের জাবেদা বা আয়ের জাবেদা। কিন্তু যদি আমায় করতে বলা হয় 12 সালের জাবেদা, অর্থাৎ যেটি শেষ বছর, ওই কন্ট্রাক্ট মেয়াদের শেষ বছরের জাবেদা, তখন তোমাকে অতিরিক্ত আরেকটি জাবেদা করতে হবে, সেটি হচ্ছে বিলিংস অন কনস্ট্রাকশন ইন্টারেস্ট ডেবিট এবং কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট। এই ক্ষেত্রে তোমাকে যে টাকাটি হবে সেটি হচ্ছে তোমাকে দেখতে হবে ওই কন্ট্রাক্টটি মোট কত টাকার। যদি কন্ট্রাক্টটি হয় 20 লক্ষ টাকার, তবে এইখানে কিন্তু সেই সম্পূর্ণ টাকাটি চলে আসবে, অর্থাৎ এখানে চলে আসবে 20 লক্ষ টাকা। আমি আবারও বলতেছি বন্ধুরা, যদি প্রশ্নপত্রে তোমাকে শেষ বছরে জাবেদা করতে হয়, অর্থাৎ যেই বছরে কন্ট্রাক্টটি শেষ হবে, অর্থাৎ ধরো আমি আবার বলতেছি, এইখানে মনে করো তোমাকে বলা হচ্ছে কন্ট্রাক্টটি শুরু হবে 2011 সালে আর শেষ হবে 2016 সালে। যদি তোমায় করতে বলা হয় 2011 সালে জাবেদা, তখন তোমার শুধু এখানে 4টি জাবেদা হবে, এই 4টি হবে। যদি বলা হয় 2012 সালে জাবেদা করতে, তখন হবে 4টি। যদি বলা হয় 2013 সালে জাবেদা করতে, তখনও হবে এই 4টি। যদি বলা হয় 2015 সালে জাবেদা করতে, তখনও হবে এই 4টি। কিন্তু যদি বলা হয় যে তুমি শেষ বছর, অর্থাৎ 2016 সালে, যেই সালে কন্ট্রাক্টের মেয়াদটি শেষ হবে, সেই বছরে জাবেদা করো, তখন তোমাকে এই অতিরিক্ত একটি জাবেদা করতে হবে, তখন জাবেদা হবে 5টি। অর্থাৎ যদি শেষ বছরে জাবেদা করতে বলা হয়, তখন জাবেদা হয় মোট 5টি, এছাড়া প্রতি ক্ষেত্রে জাবেদা হবে 4টি। তো বন্ধুরা, এই হচ্ছে আমার লং টার্ম কনস্ট্রাকশন কন্ট্রাক্টের যাবতীয় ফর্মেট। এখানে টাকাগুলো বলে দিই একটু আমি, যে যখন তুমি ধরো তুমি এখানে বের করবা 2011 সালে জাবেদা, তো এই ক্ষেত্রে তোমায় কিন্তু অবশ্যই দেখতে হবে যে 2011 সালে তা কত টাকা মোট খরচ হয়েছে। যদি এই 2011 সালের আগে কোনো সাল থাকে, তবে কিন্তু এই খরচ থেকে ওই 10 সালে খরচটি বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর কিন্তু তুমি এখানে টাকাটিকে অন্তর্ভুক্ত করবা, কারণ আমি পূর্বে বলেছিলাম যে এই ক্ষেত্রে কিন্তু টাকা একটির মধ্যে আরেকটি অন্তর্ভুক্ত থাকে, অর্থাৎ 1 বছরের টাকার মধ্যে আরেকটি বছরের টাকা অন্তর্ভুক্ত থাকে, অর্থাৎ বর্তমানে টাকার সঙ্গে পূর্বের টাকা থাকে অন্তর্ভুক্ত, যদি পূর্বে কাজটি হয়ে থাকে সেই ক্ষেত্রে, যেমন দেখেছিলাম এই রকম। তো বন্ধুরা, এখানে কিন্তু প্রতিটি ক্ষেত্রে টাকাটিকে বিয়োগ করে তোমাকে বের করতে হবে, যদি থাকে কোনো পূর্বে কোনো বছর, সেই বছর তুমি টাকাটা বাদ দিয়ে তারপরে বের করবা। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাকে আমি আরো বুঝিয়ে দেবো অঙ্কের সমাধানের সময়। এখন দেখো বন্ধুরা, এটা গেল আমাদের কন্ট্রাক্ট বা যারা সেবা দান করে সেই সকল প্রতিষ্ঠানে আয় চিহ্নিতকরণ বা আয় শনাক্তকরণ। এবার আমরা দেখব যারা পণ্য বিক্রয় করে, অর্থাৎ বিক্রয়কারী প্রতিষ্ঠানরা কোন মেথডে বা কোন নিয়মে তাদের যাবতীয় আয়গুলোকে শনাক্ত করে এবং পাশাপাশি তাদের হিসাব বইতে, অর্থাৎ জাবেদা বইতে সেই আয়গুলোকে উপস্থাপন করে। এখন দেখো বন্ধুরা, এবার আমরা দেখব বিক্রয়ের ক্ষেত্রে একজন বিক্রেতা কি করে তার পণ্যগুলোকে বা পণ্য থেকে অর্জিত আয়কে তার হিসাব বইতে চিহ্নিত করবে বা হিসাবভুক্ত করবে। তো এই ক্ষেত্রে প্রথম আমরা দেখব ইনস্টলমেন্ট সেলস বা কিস্তিতে বিক্রয় করলে কি হয়। এখন দেখো বন্ধুরা, আসলে কি কিস্তিতে বিক্রয়? যে ধরনের বিক্রয়ে একটি নির্দিষ্ট সময় পর পর বিক্রেতা ক্রেতার নিকট থেকে টাকা পেয়ে থাকে, তাকে বলা হয় কিস্তি পদ্ধতিতে বিক্রয় বা ইনস্টলমেন্ট সেলস। এই ক্ষেত্রে কিন্তু একসঙ্গে সব টাকাগুলি পায় না,
বিক্রেতা সে টাকাটি পায় আস্তে আস্তে কিস্তির মাধ্যমে। এখন দেখো বন্ধুরা, এই ক্ষেত্রে সে কি করে টাকাটিকে আয় হিসেবে চিহ্নিত করবে। ধরো একজন বিক্রেতা একটি পণ্য বিক্রি করলো 20,000 টাকার। এখন সে যার কাছে বিক্রি করলো তাকে বললো যে তুমি 4 কিস্তির মাধ্যমে আমাকে টাকাটা পেমেন্ট করবা। তাহলে কিন্তু প্রতিটি কিস্তিতে হবে 5,000 টাকা। এটা হচ্ছে একটা ইনস্টলমেন্ট, যা দিবে মোট 4টা। লিখলাম। এবার দেখো বন্ধুরা, এই যে বিক্রেতা যে বিক্রয় করলো পণ্যটি, তার এই পণ্যটি তৈরি করতে খরচ হয়েছে মনে করো 15,000 টাকা। এখন দেখো বন্ধুরা, তার খরচ হয়েছে 15,000 টাকা, আর সে বিক্রয় করেছে 20,000 টাকা, অর্থাৎ তার লাভ কিন্তু হয়েছে 5,000 টাকা। কিন্তু সে কিন্তু এই টাকাটিকে প্রথমেই লাভ হিসেবে দেখাবে না। অর্থাৎ যখন সে পণ্যটি বিক্রয় করলো এবং প্রথম কিস্তিটি পেল, তখন কিন্তু সে এটিকে লাভ দেখাবে না। তখন সে যে কাজটি করবে সেটি হচ্ছে, যেহেতু এখানে মোট কিস্তি হচ্ছে 4টা, এটা হচ্ছে তার প্রথম কিস্তি, ফার্স্ট ইনস্টলমেন্ট টাকা 5,000। এটা হচ্ছে তার সেকেন্ড ইনস্টলমেন্ট টাকা 5,000। এটা হচ্ছে তার থার্ড ইনস্টলমেন্ট টাকা 5,000। এটা হচ্ছে তার ফোর্থ ইনস্টলমেন্ট টাকা 5,000। তো এই কিন্তু মোট তার কিস্তির সংখ্যা, এবং সে প্রতি কিস্তিতে হয়তোবা 1 মাস পরে বা 2 মাস পরে সে একটি করে কিস্তি পাবে আর 5,000 টাকা করে পাবে। তো এখন দেখো বন্ধুরা, যখন সে ইউজ করবে এই কিস্তি পদ্ধতি, তখন সেখানে যে কাজটি করবে সেটি হচ্ছে, এই প্রতিবারে সে 1,000 টাকা লাভ দেখাবে। অর্থাৎ দেখো বন্ধুরা, সেখানে পেল মোট 5,000 টাকা, এর মধ্যে সে দেখাবে 1,000 টাকা হচ্ছে তার গ্রোস প্রফিট বা লাভ বা তার আয়, এটা তার ইনকাম বা রেভিনিউ। আর বাকি আছে 4,000 টাকা, এখানে সেটি হচ্ছে তার ব্যয়। আমি এখানে লিখলাম 4,000 টাকা, এটি হচ্ছে তার ব্যয় মানে কস্ট, আর এটি হচ্ছে তার আয় বা রেভিনিউ। এখন দেখো পরে কিছু সে দেখাবে তার বইতে 1,000 টাকা প্রফিট বা রেভিনিউ, আর বাকি 4,000 টাকা হচ্ছে তার কস্ট। লিখলাম প্লাস দিয়ে। এরপরে দেখো বন্ধুরা, এরপরে যখন সে পাবে তৃতীয় কিস্তি, তখন কিন্তু সে দেখাবে 1,000 টাকা লাভ বা রেভিনিউ, আর বাকি থাকবে 4,000 টাকা, তা দেখাবে সে ব্যয় রূপে। এরপরে দেখো বন্ধুরা, তখনও সে দেখাবে 1,000 টাকা তার প্রফিট, আর বাকি থাকে 4,000 টাকা, সেটা তার হচ্ছে ব্যয়। এখন দেখো বন্ধুরা, এখানে কিন্তু চলে আসছে অলরেডি 5,000 টাকা, এটি হচ্ছে তার মোট লাভের টাকা। অর্থাৎ দেখো বন্ধুরা, সে প্রতিটি কিস্তিতে কিছু কিছু টাকা করে লাভ দেখাবে। এটা হচ্ছে মূলত ইনস্টলমেন্ট সেলসের মূল বিষয়। সে কিন্তু একবারে সব টাকাটাকে লাভ দেখাবে না, যা দেখানো হয় মূলত এই জেনারেল সেলসে বা সাধারণ বিক্রয়ে, যে এখানে বিক্রয় হয়েছে 20,000 টাকা আর পণ্যটির দাম ছিল 15,000 টাকা, অর্থাৎ পণ্যটি ব্যয় ছিল 15,000 টাকা, আর 5,000 টাকা ছিল লাভ। এই লাভটা কিন্তু সে সরাসরি দেখাবে গ্রোস প্রফিট রূপে। কিন্তু যদি সে করে ইনস্টলমেন্ট সেলস, তখন সে প্রতিটি কিস্তিতে সে কিছুটা করে লাভ দেখাবে এবং সে আয় রূপে গণ্য করবে বা আয় রূপে সে শনাক্ত করবে। এটা হচ্ছে কিস্তি পদ্ধতি বা ইনস্টলমেন্ট সেলসের নিয়ম। এরপরে আমরা দেখব কস্ট রিকভারি মেথড। এটা হচ্ছে ব্যয় পুনরুদ্ধার পদ্ধতি। তো বন্ধুরা, এই ক্ষেত্রে যে কাহিনীটা হয় সেটা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ওই বিক্রিত পণ্যটির ব্যয়ের টাকাটি সম্পূর্ণরূপে ফেরত পাওয়া না যায়, ততক্ষণ পর্যন্ত কোনো প্রকার আয় হিসাববদ্ধ করা হয় না বা কোনো আয় শনাক্ত করা হয় না। দেখো, যদি আমি দেখি এই এক্সাম্পলটা, সেখানে দাম ছিল 20,000 টাকা, এটি বিক্রি করা হয়েছে 20,000 টাকায়। এখন দেখো বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি এই 15,000 টাকা উসুল না করবে বা সম্পূর্ণভাবে ফেরত না পাবে, ততক্ষণ পর্যন্ত সে কোনো প্রকার আয় বা লাভ দেখাবে না। অর্থাৎ দেখো, এইখানে এই প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি এবং তৃতীয় কিস্তি, এই 3 কিস্তিতে চলে আসলো 15,000 টাকা, অর্থাৎ তার কিন্তু ব্যয়ের টাকাটি উঠে গেল। তো যখন এই তার ব্যয়টি হয়ে গেল পুনরুদ্ধার,
মানে তার সে যত টাকা ব্যয় করেছিল ওই পণ্যের জন্য সেই টাকাটা কিন্তু তার উঠে গেছে। তো এই টাকাটি ওঠার পরে অর্থাৎ ব্যয়ের টাকাটি ওঠার পরে তারপরে সে লাভের টাকাটি দেখাবে। এটা হচ্ছে ব্যয় পুনরুদ্ধার পদ্ধতি বা কস্ট রিকভারি মেথড। দেখো বন্ধুরা, এরপর আছে ডিপোজিট মেথড বা জমা পদ্ধতি। এই ক্ষেত্রে যেটি ঘটে সেটি হচ্ছে কোনো কিছু বিক্রয়ের পূর্বেই বিক্রেতা যার কাছে পণ্যটি বিক্রি করবে তার কাছ থেকে কোনো প্রকার সম্পত্তি বা নগদ টাকা গ্রহণ করে। এটি এক প্রকার দায়ের মতো নিয়মটি, যে কোনো কিছু বিক্রয় করার পূর্বেই তার কাছ থেকে কোনো প্রকার সম্পত্তি বা নগদ টাকা গ্রহণ করে নেয়। এটা হচ্ছে ডিপোজিট মেথড। এরপর হচ্ছে জেনারেল সেলস, যেটি আমরা করি সাধারণ বিক্রয়, বা যেখানে আমরা দেখি যে পণ্যটি বিক্রয় করলেই সেটিকে সঙ্গে সঙ্গে অন্তর্ভুক্ত করে ফেলি আয় হিসাবে। এবার দেখো বন্ধুরা, এই অধ্যায়ে মূলত প্রশ্ন হয়ে থাকে ইনস্ট্রুমেন্ট সেলস থেকে, আর খুব কম সময় প্রশ্ন হয় কস্ট রিকভারি মেথড থেকে। আর যদি বিপারে প্রশ্ন হয় তখন প্রশ্ন হবে এই জেনারেল সেলস থেকে। এবার দেখো বন্ধুরা, যখন আমরা করব ইনস্ট্রুমেন্ট সেলসের অঙ্ক বা কিস্তি পদ্ধতির অঙ্ক, তখন আমাকে প্রথমে একটি রেট বের করতে হবে। অর্থাৎ একজন বিক্রেতা তার পণ্যটিকে কিস্তিতে বিক্রয় করার পরে সে যত টাকা পায় সেখান থেকে সে সব টাকাকে আয় রূপে দেখায় না, সে কিছু টাকাকে সে আয় দেখায় আর বাকি টাকা সে দেখায় বিলম্বিত আয় রূপে, সে বিলম্বিত করে রাখে। এখন সে কত টাকা আয় রূপে দেখাবে সেটি বের করতে হবে একটি পার্সেন্টেজ আকারে, অর্থাৎ রেট অফ গ্রোস প্রফিট। এটি বের করার সূত্র হচ্ছে গ্রোস প্রফিট ভাগ সেলস ইনটু 100, তাহলে একটি রেট চলে আসবে। এবং ওই বিক্রেতা এই রেট অনুসারে সে প্রতি বছরে বা প্রতি কিস্তির টাকা থেকে সে একটি লাভ নির্ণয় করবে। এটা হচ্ছে তার মোট লাভ নির্ণয়ের একটি নিয়ম কিস্তি পদ্ধতির বিক্রয়ের সময়। তো এবার আমরা দেখবো যে সে কি করে এটাকে তার হিসাব বইতে অন্তর্ভুক্ত করবে। প্রথমে হচ্ছে সেখানে জাবেদা করবে বিক্রয়ের, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং সেলস ক্রেডিট, কারণ বিক্রয় করেছে সে টাকাটি পায়নি, কারণ সে বিক্রি করেছে এখানে কিস্তিতে, অর্থাৎ তার কিন্তু এখানে দেনাদার বৃদ্ধি পেয়ে গেল। তো লিখলাম অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং সেলস ক্রেডিট। এরপরে সে করবে যদি সে কোনো প্রকার টাকা পায় ওই বিক্রি থেকে, অর্থাৎ ক্যাশ ডেবিট এবং অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এরপরে সে করবে তার ব্যয়ের, অর্থাৎ যে পণ্যটি সে বিক্রয় করলো সেই পণ্যটি তার তৈরি করতে বা ক্রয় করতে কতটা খরচ হয়েছে, অর্থাৎ কস্ট অফ সেলস ডেবিট এবং ইনভেন্টরি ক্রেডিট, অর্থাৎ বিক্রিত পণ্য বাই ডেবিট এবং মজুত পণ্য বা পণ্য ক্রেডিট বা কাঁচামাল ক্রেডিট। এখন দেখো বন্ধুরা, এরপরে সে দেখবে যে সে কত টাকা বিক্রি করেছে, অর্থাৎ ইনস্টলমেন্ট সেলস ডেবিট আর হচ্ছে কস্ট অফ সেলস ক্রেডিট, অর্থাৎ সে কত টাকা বিক্রি করলো আর কত টাকা তার দাম ছিল বা কত টাকা তার ব্যয় হয়েছে এই পণ্যটি তৈরি করতে, আর যত টাকা লাভ হয়েছে সেই লাভটি দেখাবে। অর্থাৎ তার সে বিক্রয় পরিমাণ থেকে বাদ দিবে তার ব্যয়ের পরিমাণ এবং সে পেয়ে যাবে লাভ, এবং সে লাভটিকে এখানে অন্তর্ভুক্ত করবে। ধরো সে বিক্রয় করলো 10,000 টাকা, এটি হচ্ছে ইনস্টলমেন্ট সেলস ডেবিট। এবারে দেখো বন্ধুরা, ধরো সে যে পণ্যটি বিক্রয় করলো কিস্তিতে সেটি তৈরি করতে তার খরচ হয়েছে 6,000 টাকা, এটি হচ্ছে তার কস্ট অফ সেলস। এবারে এই টাকাটি কস্ট অফ সেলস। এবার দেখো বন্ধুরা, সে বিক্রয় করলো 10,000 আর তার ব্যয় হয়েছে 6,000, অর্থাৎ তার লাভ হচ্ছে 4,000 টাকা। তো এটি সে দেখাবে ডেফার্ড গ্রোস প্রফিট নামে, কারণ এটি কিন্তু সে সম্পূর্ণ আবার আয় ধরবে না, যদিও তার লাভ, কিন্তু এই লাভটি কিন্তু সে এখনই পাবে না, কারণ এই যে টাকাটি বিক্রয় সেটি কিন্তু সে এখনই পাচ্ছে না, সেটি পাবে কিস্তির মাধ্যমে। এই জন্য সে যেহেতু কিস্তির মাধ্যমে পাবে টাকাটি, সেহেতু সে সব টাকাটিকে লাভ ধরবে না, সেটিকে লিখবে বিলম্বিত মোট লাভ, অর্থাৎ বিলম্বিত যে লাভটি সে বিলম্ব করে মানে আগামীতে পাবে, এই জন্য সেটি লিখবে বিলম্বিত গ্রোস প্রফিট। এরপরে দেখতে হবে যে এই যে বিলম্বিত গ্রোস প্রফিট এর মধ্যে এই বছরে তার কতটা লাভ হয়েছে যা সে আয় রূপে দেখাবে, অর্থাৎ এই যে পার্সেন্টেজটা। তো এইখানে প্রথমে আসবে ডেফার্ড গ্রোস প্রফিট ডেবিট, এখানে ছিল ক্রেডিট, দেখাবে আয় রূপে তখন হবে ডেবিট। আর চলে আসবে রিয়েলাইজড গ্রোস প্রফিট ক্রেডিট, অর্থাৎ তার এই বছরের আয় রূপে যে লাভটা সে দেখাবে সেটা হচ্ছে রিয়েলাইজড গ্রোস প্রফিট।
দেখো বন্ধু, এরপরে সে যে কাজটি করবে সেটি হচ্ছে, আমি দেখিয়েছিলাম যখন আমি করেছিলাম ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর ক্লোজিং এন্ট্রি জাবেদা, তখন বলেছিলাম যে যখন একটি হিসাব কাজ শেষে যাবতীয় হিসাবগুলোকে বন্ধ করা হয় তখন আয়গুলোকে বন্ধ করতে হয়, আয়গুলো হয় ক্রেডিট, তো যখন তুমি আয়কে করবে ডেবিট তখন বন্ধ হয়ে যাবে, এবং ব্যয়গুলোকে করতে হয়, ব্যয়গুলো হয় ডেবিট, যখন তুমি করবে ব্যাংকে ডেবিট ক্রেডিট তখন ব্যয় বন্ধ হয়ে যাবে। ঠিক তেমনি এই হিসাব কাল শেষে অর্থাৎ এই বছর শেষে যখন সে আয়কে বা আয় ব্যয় হিসাবকে বা নামিক হিসাবকে বন্ধ করবে তখন সে এই যে তার এই বছরের বাস্তবিক আয়টি অর্থাৎ রিয়েলাইজড গ্রস প্রফিট এটিকে সে করবে ডেবিট, কারণ এটি আয় একটি আছে ক্রেডিটে, যখনই করবে ডেবিট তখন হয়ে যাবে ক্লোজ। আর সে বিপরীতে লিখবে ইনকাম সামারি বা আয় বিবরণী ক্রেডিট, আর এই টাকাটা কিন্তু হিসাবভুক্ত হয়ে গেল এবং ক্লোজ হয়ে গেল। তোমাদের এই হচ্ছে তার বইতে হিসাবভুক্ত করার নিয়ম। অর্থাৎ আমরা যখন দেখলাম সেটি হচ্ছে, যখন কোনো ব্যক্তি কিস্তির মাধ্যমে পণ্য বিক্রয় করে তখন কিন্তু সে বিক্রয়ের থেকে টাকার উপরে বেশি মনোযোগ দেয়, অর্থাৎ সে যখন বিক্রয় করে তখন সে সেটিকে আয়রূপে গণ্য করে না, সে সেটিকে আয়রূপে গণ্য করে তখনই যখন সে টাকাটি অর্জন করে, অর্থাৎ এবং সেই টাকাটি অর্জন করার পরে সেখান থেকে সে দেখে কত পার্সেন্ট টাকা সেই প্রথম কিস্তির জন্য ধার্য করবে আয়রূপে, অর্থাৎ তার যে মোট লাভ হয় সেই লাভ থেকে সে দেখে এটি যে সেই মোট লাভের মধ্যে সে কত টাকা ধার্য করবে বা শনাক্ত করবে বা চিহ্নিত করবে এই বছরের আয়ের জন্য। তো বন্ধুরা এই হচ্ছে ইনস্ট্রুমেন্ট সেলস এর যাবতীয় বিষয়। আর কস্ট রিকভারি মেথডটা বেশি ইম্পর্টেন্ট না, কারণ এটা থেকে বেশি পরীক্ষা প্রশ্ন হয় না, তারপরও যদি আমি সময় পাই তাহলে অবশ্যই বন্ধুরা ক্লাস করবো এটা নিয়ে। এরপরে আমাদের চলে আসবে ক্লাস নং 2, যেখানে আমরা দেখাবো 2012 সালের সিপাটের এই অধ্যায়ের অঙ্কটির সমাধান। তারপরে চলে আসবে ক্লাস নং 3, যেখানে আমরা দেখাবো 2015 সালের বোর্ড কোশ্চেনের সমাধানটি এই অধ্যায়ের অঙ্কটির। এরপরে চলে আসবে ক্লাস নং 4, যেখানে আমরা দেখাবো 2016 সালের বোর্ড কোশ্চেনের সমাধানটি এই অধ্যায়ের অঙ্কটির। এরপর চলে আসবে ক্লাস নং 5 এবং লাস্ট ক্লাস, সেখানে আমরা দেখাবো এমন একটি অঙ্ক যে অঙ্কটি দুইবার বোর্ড পরীক্ষায় রিপিট করেছে হুবহু, অর্থাৎ প্রথমবার এসেছিল 2014 সালের, তারপরে এসেছিল 2016 সালে। এখন দেখো বন্ধুরা, এই অধ্যায়ের আরেকটি বিশেষ গুণ আছে, সেটি হচ্ছে অনেকবার বোর্ডে এই অধ্যায় থেকে মোট 20 মার্কের অঙ্ক আসে, অর্থাৎ সিপাটে 2টি অঙ্ক আসে। যেমন দেখো এইখানে 16 সালে এই অঙ্কটা আসছিল এবং 16 সালে আরেকটি অঙ্ক আসছিল। তো দেখো বন্ধুরা, তো বুঝতে পারতেছি অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, আর ঠিক তেমনই অধ্যায়টি খুবই সহজ কিন্তু বন্ধুরা, এখানে জাস্ট কয়েকটি নিয়ম মনে রাখলে তুমি অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবা। তো বন্ধুরা, আগামী 4টি ক্লাস দেখার জন্য আমাদের সঙ্গেই থাকো। আর যদি কেউ এই অধ্যায়ের অন্য কোনো বিষয় যেমন যেমন কস্ট রিকভারি মেথড বা ডিপোজিট মেথড, তারপর অন্য যে আদার্স বিষয়গুলো আছে, যদি ওইসব বিষয় বা এই অধ্যায় নিয়ে যাবতীয় কোনো প্রশ্ন অথবা অ্যাডভান্সড অ্যাকাউন্টিং নিয়ে যে কোনো প্রকার প্রশ্ন অথবা বিবিএ এর কোনো সাবজেক্ট নিয়ে কোনো ম্যাথ সাবজেক্ট বা কোনো প্রকার থিওরি সাবজেক্ট নিয়ে কারো কোনো থাকে প্রশ্ন, তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারো আমাদের ইউটিউব চ্যানেল ডিএমএস টিচিং এর কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে, অথবা এফবিতে আমাদের একটি পেজ রয়েছে ডিএমএস টিচিং নামে, তুমি সেখানে লাইক করে এসএমএস এর মাধ্যমে জানাতে পারো তোমার যাবতীয় মন্তব্য এবং তোমার সমস্যার কথা। আর দেখো বন্ধুরা, যদি কারো মনে হয় যে আমাদের কোনো বিষয়ের প্রতি ইমপ্রুভমেন্ট দরকার, তবে অবশ্যই আমাদেরকে সেটি তুমি জানাতে পারো, কারণ তোমার মন্তব্যটি অবশ্যই বিবেচনা করা হবে। তো বন্ধুরা, নেক্সট ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, বিদায়।